একটা সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার, যদি অস্ট্রেলিয়া জিততে না পারে। এখন সেটাই দেখা যাচ্ছে আর কি। অস্ট্রেলিয়া যদি জিততে না পারে সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। এই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটা একটা জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য থেকেও। ভারতের একটা চাপ হয়ে গেল, যদি হেরে যায় ভারতও জেতার চেষ্টা করবে, হেরে গেলে নেট রান রেটের বিচারে তখন যেতে পারে না তখন একটা সুযোগ চলে আসবে। তবে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি। তবে আফগানিস্তান হেরেছিল ভারতের কাছ থেকে, ভারত অনেক সাহায্য করে আফগানিস্তানকে, বাট আফগানিস্তান ভালো চমক দেখিয়েছে। বাংলাদেশের কাছ থেকে ভালো শেখা উচিত। আর অস্ট্রেলিয়া তো হেরে গেল, আফগানিস্তানের কাছে ভাবা যায় হেরে যাবে ওরকমভাবে? মানে তবে একা ম্যাচ বের করার ক্ষমতা রাখে ম্যাক্সওয়েল তো একাই ম্যাচটা বের করে দিচ্ছিল, বাট আফগানিস্তান ভালো কামব্যাক করেছে। আফগানিস্তানের রাশিদ খান ভালো ক্যাপ্টেন্সিও করেছে, তাদের ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে, ভালো চমক দেখায় আফগানিস্তান। এর আগে সুপার 8-এও চমক দেখিয়েছে, সেমিফাইনালে যেতেও পারে, বলা যায় না। তবে যদি এবার ভারত যদি হেরে যায় অস্ট্রেলিয়ার সাথে, তাহলে অস্ট্রেলিয়ায় যাচ্ছে। তবে অস্ট্রেলিয়া গেলে সমস্যা তৈরি হবে, তার থেকে অস্ট্রেলিয়া বিদায় নিক, ভারত হারিয়ে দিক অস্ট্রেলিয়াকে। আর এই তো হেরে গেল, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া বিদায় নেবে। এবার ভারতের সেমিফাইনালে তখন সুবিধা হবে, কিন্তু তখন হয়তো ম্যাচ করতে পারে ভারতের হয় ওই যে গ্রুপ থেকে এখন যে খেলাটা চলছে, ওই ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা, ওই দুটোর মধ্যে ভাইটাল ম্যাচ। যে থাকবে তাদের মধ্যে থেকে কারোর খেলা পড়বে, বা ইংল্যান্ডের সাথেও পড়তে পারে সম্ভবত, ইংল্যান্ড যদি জিততে পারে। ইংল্যান্ড তো মনে হয় জিতেও গেছিলো। ওই ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওদের মধ্যে কাউর পড়বে, সেজন্য ভারতে জিততেই হবে ম্যাচটা, মানে ভালো জিতলে। আর অস্ট্রেলিয়ারও কিন্তু বলতে গেলে জিততে হবে, অস্ট্রেলিয়া হেরে গেলে সমস্যা, সেক্ষেত্রে আফগানিস্তানের সুযোগটা চলে আসবে আফগানিস্তানের সামনে। সেই জন্য আমি চাই ভারত জিতুক আজকের ম্যাচটা। তো দেখা যাক আর প্লেইং 11-এ কী পরিবর্তন হতে পারে সেটা আমি সব পরে বলছি। আফগানিস্তান ফিল্ডিংও ভালো করে, গুলবাদিন নাইম কোনো ম্যাচে ব্যাটিং ভালো করে জেতায়, কোনো ম্যাচে বোলিং ভালো করে জেতায়, একটা অলরাউন্ডার, মাঝে মাঝে ভালো ভূমিকা রাখে। এছাড়া রহমুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদ্দান, ওদের পার্টনারশিপ যখন ভালো হয়, 15 ওভারে 120 রান তুললেও সেটা ওদের জন্য ভালো, তার কারণ এরপর আর খেলার কেউ নেই ওরা চায় ওপেনিং পার্টনারশিপটা স্লো খেললেও ভালো একটা খেলে দিতে, যাতে রানটা কম হোক, বাট একটা ওপেনিং 0 উইকেট পার্টনারশিপ হোক, ভালো ওপেনিং পার্টনারশিপ। আর গুরবাজ এরকম এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে যেন ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে, দারুণ খেলেছে। ভারতের বিরুদ্ধে খেলতে পারেনি, তাও শুরুটা মেরে শুরু করেছিল 7 বলে 11। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু জ্বলে উঠেছে, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল আফগানিস্তান। এটা একদম ওয়ানডে ওয়ার্ল্ড কাপে হারাচ্ছিল, কিন্তু তখন হারাতে পারেনি, এইবার কিন্তু হারিয়ে দিয়েছে, মানে দারুণ। এখন বাংলাদেশের এখন চেষ্টা করা উচিত আফগানিস্তানকে হারানোর, তাহলে আফগানিস্তান যেতে পারবে না। আর যদি আফগানিস্তানকে হারাতে না পারে তাহলে গেল। আর যদি অস্ট্রেলিয়া আবার হারিয়ে দেয়, তাহলে আর আফগানিস্তান যদি আবার তাদের থেকে নেট রান রেটের তখন বিষয় চলে আসবে, তখন ওদেরও জিততেই হবে ওই ম্যাচটা, তখন মজাটা জমবে আর কি। এই অস্ট্রেলিয়া হেরে গিয়ে মজাটা জমিয়ে দিল, এই গ্রুপের মজা। আজকে রাত 8টা থেকে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টি-20 ম্যাচ। এই ম্যাচটা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে ভারতের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আবার অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ বটে, তবে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ যদি মানে 3টে ম্যাচে 3টেই জেতে, সেক্ষেত্রে নেট রান রেট একটু বাড়িয়ে নিতে পারবে, বেড়ে যাবে, সেক্ষেত্রে একে থাকতে পারবে, একের সাথে সেক্ষেত্রে যে আর একটা পয়েন্টস টেবিলে যে 2-এ তার সাথে খেলা পড়বে, বা আর একটা পয়েন্টস টেবিলের যে 2 নম্বরে থাকবে তার সাথে খেলাটা পড়বে ভারতের সেমিফাইনালে। তবে এই ম্যাচটা যদি হেরে যায়, আমি বলবো ভারতের জন্য ভালো হবে, তার কারণ এই ম্যাচটা যদি হেরে যায়, ছোটো ব্যবধানে হারলো, তাহলে কী সমস্যাটা রয়েছে, দুর্বলতা ভারতের চোখে পড়বে, তাহলে সেটা ভালো হবে, সেই সমস্যার সমাধানটা করা যাবে, যাতে সেমিফাইনালে যে না হারতে হয়। আর যদি ভারত এইটা পারে করতে, তাহলে তো খুব ভালো, মানে অস্ট্রেলিয়ার সাথে জিতলো, সেমিফাইনালও জিতলো, ফাইনালও জিতলো, যেটা প্রায় ভারত করতে পারে না, সেটা যদি করতে পারে ভালো। টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া এবং ভারত কিন্তু 5বার মুখোমুখি হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে 5বারের মধ্যে 3বার জিতেছে ভারত, আর 2বার জিতেছে অস্ট্রেলিয়া, 3বার হেরেছে অস্ট্রেলিয়া। আর এর আগে লাস্ট মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া আর ভারত ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে কিন্তু মুখোমুখি হয়েছিল, কিন্তু সেই সময় অস্ট্রেলিয়া কিন্তু পরাজিত করেছিল ভারতকে, মানে সমগ্র দেশবাসীর মন খারাপ হয়ে গেছিলো, এবং তখন অনেকে সমালোচনা করেছিল ক্যাপ্টেন্সির, তারপর বলেছিল যে কি পারফরমেন্স করলো, সত্যি হতাশ হয়েছিলাম। রোহিত শর্মা নিজেও ভাবতে পারেনি যে
এরকম হেরে যাবে। আর ওর জন্য ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, এইসব ম্যাচে না ওই তাড়াহুড়ো করতে নেই, একটু রানটা স্লো হোক, বাট একটা প্ল্যানিং নিয়ে নামতে হয়। এই প্লেয়ার ধরে খেলবে পুরো শেষ অবধি, আর আরেকটা প্লেয়ার পুরো একদম বাকিরা সব মেরে খেলতে যাবে, বা এরকম একজন মেরে খেলতে হবে, একজন ধরে খেলতে হবে, ডানাতি বাহাতি কম্বিনেশন রাখতে হবে, এরকম অনেক রকম বিষয় রয়েছে। এইগুলো রাখলে সব থেকে মনে হয় ভালো হয়, যেটা অস্ট্রেলিয়া করে থাকে। অস্ট্রেলিয়া কিন্তু ওরকম যখন স্লো খেলার দরকার স্লো খেলে, পরে কিন্তু মেরে খেলে পুষিয়ে দেয়। ইংল্যান্ডও ওরকম করে, যার কারণে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে কাপটা জিততে পেরেছিল। এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখে যদি ভারত খেলতে পারে, তাহলে ভারত কেন জিতবে না? ভারত অবশ্যই কাপ জিতবে। কাপ জেতার জন্য অন্যতম দাবিদার। এত ভালো টিম হওয়া সত্ত্বেও কাপ জিততে পারছে না, একটাই কারণ আমি মনে করি, সেটা হলো যে সেমিফাইনাল ফাইনালে কীরকমভাবে খেলা উচিত। ওই প্রতি বলে একটা 6 একটা 4 মারার পর কী হিসেবে আবার একটা বড় শট খেলতে যায়। একটা ওভারে একটা বড় শট যেখানে চলে আসলো 6 রান, সেখানে বাকি বলগুলো রান নিয়ে নিয়ে খেলেও 2 রান করে নিলেও তো 10 রান হয়ে গেল। যে আর 3টে বলের মধ্যে 2 রান হবে, একটা ডট বল খেলো, বা ওখানে 1 রান হলো, 11 রান হয়ে গেল। 11 রান কি একটা ওভারে খারাপ? এবার হ্যাঁ, বলে বলে কখন 4-6 মারতে যাবে? 40 বলে 95 রান, 100 রান করতে হবে। বলে বলে না চালালে হবে না, প্রতি ওভারে 2-3টে করে বড় শট লাগবে, তখন বড় শট খেলতে যাবে। ও যখন প্রথমে ব্যাট করছে তখন তো বড় শট লাগবে না, অত তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট হাতে থাকলে পরে কিন্তু রানটা তোলা যায়। 5 ওভারেও কিন্তু খেলার ঘুরিয়ে দেওয়া যায়, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে হোক বা টি-20 ওয়ার্ল্ড কাপে হোক। টি-20 ওয়ার্ল্ড কাপে লাস্ট 2 ওভারে ম্যাচ ঘুরে যায়, 2 ওভারে 40 রান হয়ে গেল। যেখানে হওয়ার কথা ছিল 150, সেখানে যে হলো 180, 175, সেখানে কিন্তু আলাদা। আর এসটি লুকিয়াতে খেলা, এই লুকিয়াতে কিন্তু প্রথমে ব্যাট করলে 200 করা যায়, বাট 190-95 করলেও কিন্তু সেটা চেস হয়, বাট একটু মুশকিল আছে। সেই জন্য আর আবার 160 রানও অনেক, যেমন ইংল্যান্ড 164 রানও বোধহয় করতে পারেনি, হেরে গেছিলো সাউথ আফ্রিকার বিপক্ষে। পুরো জেতা ম্যাচটা হেরে গেছিলো ইংল্যান্ড, পুরো জেতার মুখোমুখি ছিল ইংল্যান্ড। উইকেট পড়ে গেল ফটাফট করে, রাবাদা অসাধারণ বল করে দিল, যার কারণে কিন্তু উইকেট পড়ে গেল। এবং অস্ট্রেলিয়ার সাথে খেলাটা কিন্তু অতটা সহজ হবে না ভারতের ক্ষেত্রে। ওই দলে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, ম্যাক্সওয়েল রয়েছে, ম্যাথিউ ওয়েড রয়েছে, ট্রাভিস হেড রয়েছে, মার্কাস স্টোনিস রয়েছে, প্রত্যেকটা ভালো টি-20 ব্যাটার। যেরকম বলে না, সাজানো, পুরো গোছানো, পুরো 6-7 নম্বর অব্দি পুরো সাজানো গোছানো। প্যাট কামিন্স সেও টি-20তে ব্যাটিং ভালো করতে পারে, যেমন আইপিএলে ব্যাটিংটা করেছে। জানি আইপিএল আর টি-20 মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট এক না, তাও অনেকটাই ভালো কিন্তু করতে পারে। সেটাই মানে এটাই হয়ে গেছে বিষয়। তো এখন দেখা যাক ভারত কেমন ব্যাটিং করে। আর আমার যতদূর মনে হচ্ছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্যাচটা হয়তো ভারত জিতে যাবে, ওই সেমিফাইনালে গিয়ে হারলো। তবে এই ম্যাচটা হারার ভারতের খুবই দরকার, জিতলেও কোনো অসুবিধা নেই, যদি টানা জিততে পারে তো ভালো। আর আমার মনে হচ্ছে ভারত কোনো পরিবর্তন করবে না, ওই যে প্লেইং 11-এ কোনো পরিবর্তন করবে না, তার কারণ তাদের দলটা জিতে আসছে। জেতা উইনিং কম্বিনেশন কিন্তু কেউ পরিবর্তন করতে চায় না, কেউ কিন্তু চেঞ্জ করতে চায় না। এই জন্য ভারত হয়তো চেঞ্জ করবে না। শিবম দুবেকে চেঞ্জ করার কথা সবাই বলছিল, কিন্তু আগের ম্যাচে যেহেতু একটু খেলে দিয়েছে, তাকে রেখে দেবে। তাকে বাদ দিলে আগেই দিতে হতে পারতো, তাকে এখন বাদ দেয়নি, আর মনে হয় চেঞ্জ করবে না। কেন সেমিফাইনাল ফাইনাল ম্যাচে চেঞ্জ করা উচিত না। আর জাস্ট 3টে ম্যাচ জিতলে কিন্তু ভারত কাপ নিয়ে নেবে। আর কুলদীপ যাদব তো অনবদ্য বল করছে। কুলদীপ যদি প্রথম থেকে বল করতো, থাকতো, ভালো বলই করতো, যে কোনো পিচে বল ঘোরানোর ক্ষমতা রাখে কুলদীপ যাদব একজন ভালো স্পিনার, এবার হ্যাঁ, ফ্ল্যাট উইকেটে কুলদীপ যাদব মার খাবে, তাই সবাই মার খায়, ফ্ল্যাট উইকেটে শুধু পারবে না। আর যদি একটু বোলিং সহায়ক উইকেট হয়, একটু স্পিন সহায়ক উইকেট হয়, তাহলে তো ভালো করবেই। আর চাল সুযোগ পাচ্ছে না, কিছু করার নেই। আর জাদেজা সেইভাবে কিছু করতে পারছে না, মানে ব্যাটিংয়ের সুযোগ হচ্ছে না, যখন সুযোগ পাচ্ছে সেরকম কিছু করতে পারছে না। অক্সার মানে জাদেজা যে কাজটা করে, জাদেজার থেকে অনেক গুণ ভালো কাজটা করছে অক্সার প্যাটেল। আর অনেকে আমি বুঝতে পারছি না, সিএসকের ফ্যানরা মানে যুক্তি তুলে দিচ্ছে, মানে দুবেরকে মানে যদি কেউ কিছু বলে, খারাপ খেললে তো ট্রল হবে। হার্দিক পান্ডের বেলা তারা কিন্তু মানে অনেকে সাপোর্ট করেছিল, বাট অনেকে কিন্তু সাপোর্ট করেনি। খারাপ পারফরমেন্স করলে পরিষ্কার কথা ট্রল হবে। এই হার্দিক পান্ডে এখন যে পারফরমেন্সগুলো করছে, এই পারফরমেন্সে আমরা তার কাছ থেকে আশা করি। আসবে আইপিএলে 2টো খেললো, একটু ভালো খেলে দিল, তারপর যে ওয়ার্ল্ড কাপে চোট পেয়ে গেল। আর ওয়ার্ল্ড কাপে চোট পাওয়ার জন্য হার্দিক পান্ডা বেশি ট্রল হয়েছিল। হার্দিক পান্ডা আইপিএলের সময় পুরো খেলতে পারে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যখন প্রয়োজন থাকে তখন পাওয়া যায় না। আর টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে সেটা আলাদা বিষয়। টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে ছোটো ফরম্যাটের খেলা, 4 ওভার করে বোলিং করতে হয়, তাও সব ম্যাচে কিন্তু হার্দিক পান্ডা 4 ওভার বোলিং করে না, কোনো ম্যাচে করে। আর ব্যাটিংটা শেষ দিকে করতে হয়, ব্যাটিংটা খুব ভালো করছে তার কাছ থেকে। এখন যখন হার্দিক পান্ডা সিরিয়াসনেস নিয়ে খেলে, তখন হার্দিক পান্ডা সত্যি একজন ভালো অলরাউন্ডার হয়ে দাঁড়ায়। আর একজন হার্দিক পান্ডার ভালো অলরাউন্ডার হতে পারে ভেঙ্কটেশ্বরই হতে পারে, হার্দিক পান্ডার ভালো অলরাউন্ডার, অথবা নীতিশ কুমার রেড্ডি, যে মিডিয়াম পেসার বোলিং করতে পারে, ভালো ব্যাটিংটাও করতে পারে। এই দুবে আবার কি, দুবের অনেক সমস্যা রয়েছে টেকনিকে।
টেকনিকে অনেক সমস্যা রয়েছে। ভেঙ্কটেশের যেরকম সমস্যা কিছু কিছু, দুবেরও সেই সমস্যা রয়েছে। ওই সমস্যা নিয়ে গৌতম গম্ভীর আসার পর সব বাদ করবে, মানে গৌতম গম্ভীরের পছন্দের প্লেয়ার তখন সুযোগ পাবে। তখন যেটা হবে তার উপর ভরসা রাখি এবং সে ভালো কিছুই করবে। সিনিয়র প্লেয়ারদের বাদ দিলে দিই, অসুবিধার কি আছে? টি20 খেলার দরকার নেই, ওয়ানডে টেস্টে খেলুক। একটা ফরম্যাটে না, পুরো তো আর বাদ দিয়ে দেবে না ওয়ানডে টেস্ট সব ফরম্যাটে। এবার যদি বাজে পারফরমেন্স করে তাহলে জানি না কী করবে, তাহলে হয়তো বাদ করতে পারে। কেন, বাজে পারফরমেন্স করলে তার সুযোগ দেওয়ার কোনো কম্প্রোমাইজ নেই। ওই আগে কি করেছো সেটা না, তুমি খেলতে পারছো না, এখন তরুণ প্লেয়ার রয়েছে, সুযোগ পেয়ে যাবে কিছু। এবার তুমি যদি লাগাতার ব্যর্থ হও, এটা তো আর বাংলাদেশ না, বাংলাদেশে প্লেয়ার নেই, কী করবে? এখন তাদের ওপর ভরসা রাখে, যারা রয়েছে তাদের ওপর ভরসা রাখে। আর বাংলাদেশ অলরেডি ছিটকে গেছে। বাংলাদেশের সবসময় টার্গেট হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ, এইবারেরটায় নেক্সট ওয়ার্ল্ড কাপ, তারপরের বারেরটা নেক্সট ওয়ার্ল্ড কাপ। এর জন্য এই অবস্থা হয়। মানে আগে একটা টিমটা ভালো করে তৈরি করুক, তারপর ওই শান্ত, লিটন দাস এদের দিয়ে হবে না কিছু। মানে পরিবর্তন করে নতুন প্লেয়ার নিতে হবে। তাওহিদ হৃদয়ের মতো প্লেয়ার নিলে এরা ব্যর্থ হবে, বাট ব্যর্থ হওয়ার পর এরা কিছু শিখবে। এরা এরকম হতাশ করবে না, যখন শিখতে পারবে না এরা হতাশ করবে না। এই বাংলাদেশে সে 4 বছর আগেও যারা যারা ছিল এখনও সেই রয়েছে, ওরা চলে না। এবার ওদের বাদ দিয়ে এখন নতুনদের সুযোগ দেওয়ার পালা। কিছু কিছু পুরনো থাকুক, কিছু কিছু নতুন থাকুক, তবেই তো একটা দল হবে। আর ওই লিটন দাসটা একদম ফালতু, মানে চলে না, ও মানে একদম বাদ দেওয়া উচিত। লিটন দাস আর খেলতে পারে নাকি সন্দেহ, যা দেখলাম খেলা জঘন্য। মানে ভারতের বিরুদ্ধে তো খেলতেই পারলো না, তারপরে এর আগে অনুশীলন ম্যাচও বাংলাদেশ হারলো, এই ম্যাচটাতেও হারলো। মানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে জিততেই পারলো না। এশিয়া কাপের লাস্ট মনে হয় জিতেছিল। আর এই অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। কোহলি হয়তো জ্বলে উঠবে, রোহিত কোহলি, বিশেষ করে কোহলি কিন্তু এই টি20 ওয়ার্ল্ড কাপে মানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পছন্দ করে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাস্ট 2016 টি20 ওয়ার্ল্ড কাপে খেলেছিল ভারত, মানে কী ভালো যে খেলেছিল বিরাট কোহলি, মানে অনবদ্য পুরো। আর 22-এ অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল, মনে হয় ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল, এমনি ম্যাচ মনে হয় পড়েনি। ওয়ার্ম আপ ম্যাচ করেছিল, সেখানে পুরো মোহাম্মদ শামি বল করেছিল, 11 রান ডিফেন্ড করা দরকার ছিল, প্যাট কামিন্স 6 মেরে দিচ্ছিল, সেইটা বিরাট কোহলি এক হাতে ক্যাচটা ধরে 3 না 4 রানে জিতেছিল। ওটা কি 2022 না 21-এ হবে? 2022 না 22-এ মনে হয়, সম্ভবত 22-এ ভাবছিল মোহাম্মদ শামিকে লাস্ট ওভার দেবে, বাজে বল করলে তাকে বাদ দিয়ে দেবে। তারপর সে অনবদ্য বল করে দিয়েছিল, তাকে আর বাদ দিতে পারেনি মোহাম্মদ শামি, অনবদ্য বল করে দিয়েছিল, এটাই হলো বিষয়। তো দেখা যাক এখন কি হয়। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ম্যাচে আমার যতদূর মনে হয় একটু হলো এগিয়ে থাকবে ভারত, একটু হলো এগিয়ে থাকবে, আমি রাখবো এগিয়ে 55%, 45% এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়াও কিন্তু অনেক শক্তিশালী একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। তবে এটা যদি ডু অর টাই ম্যাচ হতো আরও দেখে মজা আসতো। তবে ডু অর টাই ম্যাচ হবে না তো, ভারত যদি হেরেও যায় অসুবিধা নেই। আর 3 নম্বরে ঋষভ পান্ত নামে, সূর্যকে ভালো খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। টি20 ওয়ার্ল্ড কাপে সূর্যকে ভালো খেলতে হবে, ঋষভ পান্তকে জ্বলে উঠতে হবে। আর বিরাট কোহলি শুরুটা ভালো করছে, বাট তারপর বড় ইনিংসটা খেলতে পারছে না। রোহিতও তাই, রোহিতের টি20 ওয়ার্ল্ড কাপের টপ টিমের বিরুদ্ধে কিন্তু রেকর্ড কিন্তু খুব একটা ভালো না রোহিত শর্মা। এই রেকর্ডটা ভালো করে নিতেও পারে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ভালো বিধ্বংসী ইনিংস খেলে, 35 বলে 70 রানের। এই পিচে খেলা যায়, এই পিচে যে ব্যাটিং করা যাবে না তা না, এসটি লুকিয়াতে করা যাবে। বাট এবার যদি প্রথমে ব্যাট করে যদি অস্ট্রেলিয়া 190-95 রান করে দেয় বা 200+, সেটা রান চেস করা আমার মনে হয় ভারতের পক্ষে সম্ভব হবে না। যতই কিং কোহলি থাকুক না কেন, অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। আর তবে ডট বলটা কম খেলুক, শর্ট রান নিয়ে খেলুক, 7 বলে 7 রানই করুক না, তাও ভালো, কিন্তু ডট বল খেলা লাগবে না। 15 বল খেলে 7 রান 8 রান করার কোনো দরকার নেই, ওর থেকে আউট হয়ে যাওয়া ভালো। বাংলাদেশের যেরকম ওই ডট বল খেলে, যার কারণে একমাত্র বাংলাদেশের ব্যাটিং খারাপ হয় ডট বলের জন্য। তানজিম হাসান তামিম ডট বল খেলে, শান্ত ডট বল খেলে, লিটন দাসও ডট বল। আর তাওহিদ হৃদয় বেশি মারতে যায়, আউট হয়ে যায়, কিছু করারও থাকে না। চাপ একটা চলে আসে যে মারতে হবে, রানটা করতে হবে। রান করতে গিয়ে বাজে বলেও মারতে যায়, ওই একটা দারুণ বলেও মারতে যায়, তখন কিন্তু আউট হয়ে যায়, বাজেভাবে আউট হয়ে যায়। এটাই এর জন্য ম্যাচটা হেরে যায়। এটা যেন না হয়, এটা মাথায় রাখতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। নাহলে কিন্তু অসুবিধা, খুবই অসুবিধা, খুব সমস্যা। ঘুরে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে জ্বলে ওঠে। এর আগে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সে 291 রান চেস করেছিল, 92 রানে 7 উইকেট পড়ার পরে সে 200 করেছিল অবিশ্বাস্যভাবে। ম্যাক্সওয়েল যে ম্যাচে খেলবে সে ম্যাচে তাকে আটকানো মুশকিল। তাকে আটকাতে গেলে একমাত্র স্পিন দ্বারা আটকাতে হবে বা কঠিন বোলারদের দ্বারা আটকাতে হবে, তাহলেই একমাত্র ম্যাক্সওয়েলকে আটকানো যাবে। আর ম্যাক্সওয়েল যে ম্যাচে খেলবে সে ম্যাচে তাকে একটু আটকানো মুশকিল হয়ে যায়। যে ম্যাচে খেলবে না, 1-2 বল 4 বলের মধ্যে যদি আউট হয়ে যায় তো ভালো, একবার সেট হয়ে গেলে তাকে আউট করা খুবই মুশকিল হয়ে যায়।
একবার সেট হয়ে গেলে সে এত খতরনাক রূপে ধারণ করে যে একেবারে তাকে ঠেকানো বড় মুশকিল হয়ে যায়, তখন কিন্তু ম্যাচটা হাতের থেকে বেরিয়ে যায়। আর অস্ট্রেলিয়ার ম্যাচটা জেতাটা খুবই দরকার, খুবই দরকার। যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তানেরও সুযোগ চলে আসবে বাংলাদেশকে যদি হারাতে পারে। সেই জন্য অস্ট্রেলিয়ার হারানোটা দরকার। অস্ট্রেলিয়ার একটু জেতারটা দরকার, ইন্ডিয়া না জিতলেও চলবে, তবে ইন্ডিয়া জিতলে 1 নম্বরে থাকবে পয়েন্টস টেবিলে, সেক্ষেত্রে কিন্তু 2-এর সাথে খেলা পড়বে। এক নম্বরে যে টপে থাকবে পরের আরেকটা গ্রুপে, তার সাথে কিন্তু খেলাটা পড়বে না, এই জন্য ম্যাচটা জেতাটা খুবই জরুরি। আর অস্ট্রেলিয়ার ডুয়ার ঠিক টাই ম্যাচ না, এই ম্যাচটা যদি হেরে যায় সেক্ষেত্রে অন্য দলের চান্স চলে আসবে, সেই জন্য তাকে জিততেই হবে। এর জেতাটা বাধ্যতামূলক, তার জিততে হবে। মানে 2 দলের ক্ষেত্রে ডু অর ডাই ম্যাচ, আমি সেটা বল মানে 2 দলের জিততে লাগবে না। আরও যদি হেরেও যায় অসুবিধা নেই, তাহলেও সেমিফাইনালে যাবে, কিন্তু তবে অল্প ব্যবধানে। বড় ব্যবধানে আনলে ইন্ডিয়াও কিন্তু যেতে পারে নাকি সন্দেহ। তবে অস্ট্রেলিয়া জিতলে ভালো আর কি, অস্ট্রেলিয়া জিতলে সেটা ভারতের জন্য ভালো। কী ভুলগুলো হচ্ছে সেটা দেখা যাবে, তো এখন শেষ অবধি দেখা যাক। আর আফগানিস্তানের বিরুদ্ধে তো অস্ট্রেলিয়া খারাপ পারফরমেন্স করলো, অন্যগুলো যেরকম ভালো পারফরমেন্স করেছে ওই ম্যাচটাতে সবাই ব্যর্থ হয়েছিল। একমাত্র ম্যাক্সওয়েল 59 রান করে দিয়েছিল, 41 বলে অপ্রতিরোধ্য খেলে দিয়েছিল একটা ম্যাচেই, তারপর আর খেলতে পারেনি। ঋষভ পান্তকে একটু বুঝে শুনে মাঠটা মারতে হবে, একটু বুঝে শুনে যদি খেলতে পারে তাহলে ভালো, মানে তাহলে ভালো হয়। আর যদি একটু বুঝে শুনে না খেলতে পারে সেক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম। মানে ঋষভ পান্তের যে সবথেকে বড় যে সমস্যাটা, সেটা হলো একটা 4-6 মারার পর আবার রিভার্স সুইপে 4 মারতে যায়। ওই রিভার্স সুইপগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা দরকার নেই, যেখানে তার খেলতে হবে সেখানে সে ধরে খেলুক, অন্য শটই খেলুক না, লেগ সাইডে এত স্ট্রং, লেগ সাইডে খেলুক, ফুল খেলুক, কভার ড্রাইভ দরকার হলে খেলুক। কভার ড্রাইভ তো খেলেই না, শুধু লেগ সাইডে মারে, আর নাইলে রিভার্স সুইপ চালায়। ফাস্ট বোলারের ভিতরে রিভার্স সুইপ চালায়, আউট হলে আউট হয়, হাতে দিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। আর স্পিনারগুলো রিভার্স সুইপ চালায়, রিভার্স সুইপটা একটু কম খেলা উচিত। ভালো মারে, বাট মাঝে মাঝে যখন কানেকশান হয় না, আর যেটা মারবে সেটা কনফিডেন্সের সাথে মারুক, যেমন বাটলার মারে, ল্যাপ শট যেরকম মারে, মানে যেটা কনফিডেন্সের সাথে মারে। আর সূর্য আসে প্রথম বলে ছক্কা, পরের বলে আউট, এরকম হয়েছে। একটু সূর্যকে একটু দেখে খেলা হচ্ছে, দুটো বল দেখে নিলে তো অসুবিধার কিছু হয় না। ওই শটগুলো পরেও মারা যায়, ওই এসেই ছক্কা মারলো, পরের বলে একটা খোঁচা দিয়ে আউট। এইগুলো কি মানে ওইখানেই তো ওগুলো তো চাপ তৈরি হয়ে যায়। ওরকম ইজি আউট হবে। সেমিফাইনাল ফাইনাল ম্যাচে লাস্টে রানটা কম হবে, লাস্টে জাদেজা, অক্সার প্যাটেল এরা চাপে পড়ে যাবে, হার্দিক পান্ডা আউট হলে গেল। হার্দিক পান্ডার ওপর গুরু দায়িত্ব, হার্দিক খেলতে না পারলে ওই ম্যাচ শেষ, ওই ম্যাচ বাঁচানোর কেউ নেই। জাদেজা অত ভালো পারবে না ওরম মারতে, অক্সার তাও মারতে পারে, বাট জাদেজা অত ভালো পারে না। কিন্তু একমাত্র যদি হলুদ জার্সি পরে চেন্নাই সুপার কিংসের, তাহলে যদি খেলে চেন্নাই সুপার কিংসের সময় তার একটু ব্যাটিংটা করে, মানে ভারতের সময় যে টি-20তে তার ব্যাটিং কী হয় কে জানে। জাদেজা এরা বাদ পড়বে সব, গৌতম গম্ভীর আসলে সব বাদ পড়বে, তখন ওয়াশিংটন সুন্দর, অক্সারকে সুযোগ দিতে পারে, ওয়াশিংটন সুন্দর অথবা অন্য কোনো স্পিনার, তাদের কাউকে, শাহবাজ আহমেদ, এদেরকে কাউকে সুযোগ দিতে পারে গৌতম গম্ভীর সব নিজের পছন্দের মতো টিম তৈরি করবে, করুক না, মানুষটার উপর ভরসা করা যায়, ভালোই হবে, খারাপ হবে না।